আজ ২৪শে জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস। আমরা মনে করি শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে। আর শিক্ষা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিগণ এবং আমরা আলোচনা করব বাংলাদেশের শিক্ষার হাল হাকিকত এবং বাংলাদেশের শিক্ষা কি করে এগিয়ে যেতে পারে এই সবকিছু নিয়ে। প্রথম আলো ডিজিটালের এই বিশেষ আয়োজন মানুষ গড়ি সুশিক্ষা ছড়িয়ে দেই এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে যারা থাকছেন, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনাম মিশকাত উদ্দিন, সাবেক উপাচার্য উপদেষ্টা, বোর্ড অব ট্রাস্টিজ। আমাদের সঙ্গে আছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। আমাদের সঙ্গে আরো যুক্ত হবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। আমাদের সঙ্গে যুক্ত হবেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল হক সুয়ান এবং ব্র্যাক ইউনিভার্সিটি রেজিস্ট্রার ডক্টর ডেভিড ডাউল্যান্ড। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই জানতে চাইব অধ্যাপক আনাম মিশকাত উদ্দিন স্যারের কাছে আমাদের শিক্ষার বর্তমান অবস্থা কি বলে আপনি মনে করেন, কোন অবস্থানে আছে? অনেক ধন্যবাদ অধ্যাপক তারেক মঞ্জুর। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা যদি আমি ব্রিফলি তুলে ধরতে চাই, তাহলে উচ্চশিক্ষার উপরে আমি মেইনলি ফোকাস করব। আপনারা জানেন যে এই দেশে 1992 সালে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হওয়ার পরে এই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় এবং গত 30 বছরে এখন পর্যন্ত প্রায় 108টি প্রাইভেট ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি এস্টাবলিশড হওয়ার আগে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন এই দেশে ইউনিভার্সিটির সংখ্যা ছিল পাবলিক ইউনিভার্সিটি সবগুলো মাত্র 5টা। বর্তমানে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যাও 51টি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি আছে বলে আমাদের নলেজে আছে। সুতরাং দেশে এখন 51টি পাবলিক ইউনিভার্সিটি এবং 108টি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমাদের উচ্চশিক্ষার পুরা শিক্ষা চিত্রটা। প্রাইভেট ইউনিভার্সিটি যাত্রা শুরু হওয়ার পরে এই দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসে। প্রথম দিকে মূলত পাবলিক ইউনিভার্সিটি গুলোর যে লিমিটেড ক্যাপাসিটি ছিল, আমাদের দেশে ইন্টারমিডিয়েট পাস করে যারা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য রেডি ছিল তাদেরকে অ্যাকোমোডেট করা পাবলিক ইউনিভার্সিটি গুলোর পক্ষে সম্ভব ছিল না। এইটা উপলব্ধি করেই কিন্তু সরকার প্রাইভেট ইউনিভার্সিটি এস্টাবলিশ করে এই উচ্চশিক্ষার দ্বার আরো সম্প্রসারিত করার উদ্যোগ নেন। তবে বর্তমানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের গুণগত মানের শিক্ষার দিক থেকে এত দূর এগিয়ে এসছে যে এখন কিন্তু আর যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির চান্স পাননি তারাই যে শুধু প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির চেষ্টা করেন, এটা কিন্তু আর পুরোপুরি সত্য নয়। কারণ অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজড। তারা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং বডি যেগুলো আছে, র্যাঙ্কিং ইনস্টিটিউশন যেগুলো আছে, তাদের র্যাঙ্কিং অনুযায়ী এখন টপ বাংলাদেশের টপ ইউনিভার্সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিও অনেকগুলো স্থান পেয়েছে। অ্যাক্রেডিটেশন, যে সমস্ত প্রোগ্রামগুলো অ্যাক্রেডিটেশন পায়, অনেকগুলো প্রোগ্রাম ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। এইসব কারণে আজকাল কিন্তু ন্যাচারাল চয়েস হয়ে গেছে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের কাছে যে তারা একটা ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়। আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের দেশে বর্তমানে এতগুলো ইউনিভার্সিটি থাকার পরেও আমাদের দেশের কোন ইউনিভার্সিটি আন্তর্জাতিকভাবে যে সমস্ত র্যাঙ্কিং হয় সেগুলোতে কিন্তু আমাদের সবচেয়ে পুরনো যে ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তাদের কিন্তু স্থান নেই। ওয়ার্ল্ডের টপ 500 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ইউনিভার্সিটির স্থান নেই। এমনকি টপ 1000 ইউনিভার্সিটির মধ্যেও 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি এখনো স্থান করতে পারেনি। রিসেন্টলি একটা স্টাডি হয়েছে এবং সেখানে ওয়ার্ল্ডের টপ 1300 ইউনিভার্সিটির একটা লিস্ট করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের 4টি ইউনিভার্সিটি স্থান পেয়েছে। তার মধ্যে 2টো হচ্ছে পাবলিক এবং 2টো হচ্ছে প্রাইভেট। পাবলিক ইউনিভার্সিটি যে 2টো সেগুলো ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট। এটা ছাড়া আপনারা অনেকে হয়তো কিউএস র্যাঙ্কিং, কোয়ার্লি সাইমন্স, যেটা ইন্টারন্যাশনাল রেকগনাইজড একটা র্যাঙ্কিং বডি, তারা বিভিন্ন দেশ এবং মহাদেশ ভিত্তিক একটা
র্যাঙ্কিং করে থাকে, এবং তাদের লেটেস্ট যে রেটিংটা হয়েছে সেখানে এশিয়ার টপ 500 ইউনিভার্সিটির একটা লিস্ট তারা প্রকাশ করেছে, এবং সেখানে বাংলাদেশের 11টা ইউনিভার্সিটি স্থান পেয়েছে। সেই 11টা ইউনিভার্সিটির মধ্যে 3টা হচ্ছে পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং কুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর বাকি 8টা হচ্ছে প্রাইভেট। সুতরাং পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 101 বছর তাদের বয়স পার হয়ে গেছে, সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি। আর প্রাইভেট ইউনিভার্সিটি, দ্য ওল্ডেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইজ নাও 30 ইয়ার্স ওল্ড। সুতরাং 30 বছরে আমাদের যে অর্জন বা যে প্রাপ্তি, আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটির অর্জনকে কোনোভাবেই আমরা খাটো করে দেখতে পারি না। এবং আমাদের দেশে এখন কিন্তু ভালো বা মানে যে স্কিলড গ্রাজুয়েট তৈরির ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাথে একেবারে সমান তালে কিন্তু তারা কম্পিট করে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আরো ভালো রোল প্লে করতে পারবে, এবং আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো অনেক বেশি অবদান তারা রাখতে পারবে। সুতরাং ধন্যবাদ প্রফেসর মেশকাত উদ্দিন, আপনার কাছে আমরা আবার ফিরবো, সেটা হলো আপনার কোনো পরামর্শ আছে কিনা এ নিয়ে। আমরা এই পর্যায়ে যাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া, যিনি উপাচার্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। আপনার কাছে আমরা জানতে চাইবো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো মানে এক্ষেত্রে তাদের কন্ট্রিবিউশন কি বা কতটুকু তারা ভূমিকা পালন করছে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে। প্রফেসর আবুল কাশেম মিয়া। ধন্যবাদ। প্রথমে আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি মানে মিটিং এর আয়োজন করার জন্য। আমি শুধুমাত্র প্রাইভেট বলবো না, আসলে আমরা প্রাইভেট পাবলিক বোথ একসাথেই আমরা পাশাপাশি সাইড বাই সাইড চলছি। তো পাবলিক ইউনিভার্সিটিগুলো যেরকম কোয়ালিটি অফ এডুকেশনের দিকে নজর রাখছে, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু মানে কোয়ালিটি অফ এডুকেশনের জন্য সমানভাবে সচেষ্ট আছে। সেখানে একটু আগে প্রফেসর মেশকাত যেটা বললেন, প্রাইভেট ইউনিভার্সিটির বয়স ম্যাক্সিমাম 30 ইয়ার্স, 30 বছরের বেশি না। অনেকগুলো নতুন নতুন হচ্ছে, কাজেই তাদেরকে একটু সময় দিতে হবে। যেখানে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলা সরকারিভাবে ফান্ড পায়, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু নিজের চেষ্টায় বড় হচ্ছেন। সেখানে একটু সময় লাগবে। তারপরেও আমাদের কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটির কোয়ালিটি অফ এডুকেশন পাবলিক ইউনিভার্সিটির চেয়ে কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রে ভালো মানের আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি। সেই দিক চিন্তা করলে প্রাইভেট ইউনিভার্সিটি শুধুমাত্র যে সাইড বাই সাইড যাচ্ছে তা না, আমি তো মনে করি অদূর ভবিষ্যতে অনেক পাবলিক ইউনিভার্সিটিকে আমরা ছাড়িয়ে যাব। তো সেই দিক থেকে আমি সর্বতভাবে যেটা অনুরোধ করব সরকারের কাছে প্লাস ইউজিসি বা সবার কাছে, আমাদেরকে আপনারা সুযোগ করে দেন। পাবলিক ইউনিভার্সিটিকে যেভাবে সুযোগ পাচ্ছেন, আমরাও যদি সমানভাবে সুযোগ পাই, আমরাও দেশের জন্য, এবং বিশেষ করে সামনে কিন্তু 4IR আমরা সবাই জানি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন আছে, সেখানে দক্ষ মানব শক্তির কোনো তুলনা নাই, আমাকে তৈরি করতেই হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, দক্ষ হতেই হবে, যেটা আপনাদের মূল কথা, সুশিক্ষিত হতে হবে। শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ। এই মানব সম্পদকে যদি আমরা দক্ষ এবং সুশিক্ষিত তৈরি করতে পারি এবং কারিগরিভাবে আমরা যোগ্যভাবে তৈরি করতে পারি, তাহলে এই মানব সম্পদই আমাদের দেশের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরাও তাই মনে করি। আসলে আমাদের কিছু ঘাটতি আছে এবং আমাদের কিছু সময়ও দরকার আছে, কারণ বাংলাদেশে প্রাইভেট শিক্ষার যে সেক্টর সেটা অনেক দীর্ঘ সময় এখনো পার করেনি। তারপরেও আপনাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে কিছু প্রাপ্তি আশা করি নিশ্চয়। অধ্যাপক সেলিনা নার্গিস, কোষাধ্যক্ষ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন, বাংলাদেশ কি প্রস্তুত হয়েছে যথেষ্ট পরিমাণে উচ্চশিক্ষার জন্য, না আমাদের এখনো ঘাটতি রয়েছে, বা যদি থাকে কোন কোন ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, আমাদের টেকনোলজি বা আমাদের অন্য কোনো ব্যাপার আছে কিনা এই ক্ষেত্রে? থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এই যে 31 বছর বা 30 বছর প্রাইভেট ইউনিভার্সিটি এসছে, এটা কিন্তু সময়টা কিন্তু খুব অল্প, এবং এই সময়ের মধ্যে কিন্তু একটা ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করাটা কিন্তু একটু কঠিন ব্যাপার। সুতরাং আমার যে কথাটা মনে হয় সেটা হলো যে এই 31 বছর বয়সে কিন্তু বাংলাদেশ
প্রাইভেট ইউনিভার্সিটি গুলি যে 108টা ইউনিভার্সিটি হয়েছে এত তাড়াতাড়ি, এটা কিন্তু একটা অভূতপূর্ব বিষয় আমার কাছে মনে হয়। এত তাড়াতাড়ি এতগুলি ইউনিভার্সিটি হয়ে যাওয়া এটা একটা ইটস নট এ ম্যাটার অফ জোক। আর আমরা যদি বলি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি এখন পাল্লা দিয়ে চলছে, এবং সেই পাল্লাগুলি কিভাবে দিচ্ছে, এবং কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলিতে যেখানে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি উপরে র্যাঙ্কিং এ থাকে, এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিও কোন ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি ভালো করছে। তবে এই কথা ঠিক যে মূল্যায়নটা একটু কঠিন এখন, কিন্তু আমরা যদি চাকুরির বাজারে যাই তখন কিন্তু দেখা যায় যে আমাদের চাকুরির বাজারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে। ডেফিনেটলি পাবলিক ইউনিভার্সিটিও করছে, কিন্তু প্রাইভেট গুলি ভালো করছে। জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। গতকাল আমার সাথে আমাদের এই ইউনিভার্সিটিতে একজন ডক্টর জয়েন করেছেন, তিনি আমার কাছে এসেছিলেন একটা কাজে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ফিজিক্যাল ডক্টর, ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগছে আমাদের ইউনিভার্সিটি। তখন ওনার উত্তর হলো যে এত সুন্দর একটা ইউনিভার্সিটি এখানে আছে, আমি কিন্তু কখনোই বুঝতে পারি নাই বাইরের থেকে দেখে। আর সেই সাথে যেটা বললেন সেটা আরেকটু অবাক করা, সেটা হচ্ছে যে উনি বললেন যে আমি প্রায় মাস 3 আগে হবে, আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট রিলেটেড একটা কাজ করতে আমি গিয়েছিলাম সেখানে। তো সেখানে আমার দুটো মেয়ের সাথে পরিচয় হয়, কথা হয়, এবং আমি তাদের জিজ্ঞাসা করি, তারা এত স্মার্টলি সব কাজকর্ম করছিল। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো? উত্তর ছিল আইইউবিতে। তখন উনি বলে কি যে আমি এখন সম্পূর্ণ অবাক হয়ে গেছি, কারণ আমার নিজস্ব যে ধারণা ছিল, সেই ধারণা ছিল ঢাকা ইউনিভার্সিটির আইবি এর স্টুডেন্টরাই আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এই ধরনের বিদেশি ব্যাংকগুলিতে চাকরি পায়। তো সেখান থেকে যদি আমি বলতে চাচ্ছি যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আসলে বেশ এগিয়ে গেছে, বিশেষ করে শিক্ষা মান এবং মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। এটা আমার একটা কথা। আর সেই সাথে যেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলি হওয়ার ফলে যেটা হয়েছে যে ব্রেইন যে শব্দটা বলা হয় সেটা কিন্তু অনেক অনেক কমেছে, এবং সেই সাথে আরো যেটা হচ্ছে, যেটা আমাদের দেশের জন্য যেটা বেশি মূল্যবান, সেটা হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রাও বিদেশে এতটা যাচ্ছে না ফর এডুকেশন। কারণ এডুকেশন যদি আমরা মাস্টার্স করেও যদি প্রাইভেট ইউনিভার্সিটি যদি না থাকতো, পাবলিক ইউনিভার্সিটি যদি থাকতো, এবং সেখানে মাস্টার্স করার পরেও যারা যেত তারা কিন্তু আমাদের স্টুডেন্টরা ভালো করে ওখানে যেও। সুতরাং আমাদের স্টুডেন্টের একটা কোয়ালিটি আছে, এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যেটা আমি এখানে বলতে চাই আপনাদেরকে, যে 2003 সাল পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, কিন্তু এই যে একটা গ্রুপ যারা যাদের প্রয়োজন আছে, যাদের টাকা পয়সা কম, তারা কিন্তু কোনো ওই উচ্চশিক্ষাটা তাদের জন্য সীমিত ছিল, তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারতো না। সেইখানে যদি আমি কি আইবিটির একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারবো? আপনার কাছে আমরা আবার ফিরবো, আমরা প্রফেসর সেলিনা নার্গিস আপনার কাছে ফিরবো, আমরা উদাহরণও শুনবো হয়তো যদি আমাদের সময়ের সাথে মেলে। প্রফেসর মোহাম্মদ আরিফুল হক সোহান, ভাইস চেয়ারম্যান, ইউনিভার্সিটি অফ স্কলার্স, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আলোচনাগুলো আসছে আমাদের, যে আমাদের বর্তমান উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কি, কিংবা এক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো আমরা উত্তরণ করতে চাই, সে পথ থেকে আরো উপরের ধাপে যেতে চাই, এ বিষয়ে আপনি কি মনে করেন? সামগ্রিক অবস্থা কি মনে করছেন? মোহাম্মদ আরিফুল হক সোহান। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য অনেক ধন্যবাদ। সবাই এখানে কষ্ট করে এসেছেন। প্রথমত প্রাইভেট ইউনিভার্সিটির যে কনসেপ্ট সেটা হচ্ছে যে এখানে উচ্চশিক্ষা হবে এবং উচ্চশিক্ষার সাথে গবেষণা থাকবে। আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটির বাংলাদেশে অ্যাপ্রুভাল লেভেলগুলো দেখি, তাহলে দেখি যে আসলে এখানে পিএইচডি করার কোনো সুযোগ নাই। তাহলে আসলে আমরা পুরো গবেষণাটাকে ছেড়ে দিচ্ছি আমাদের শিক্ষার্থী এবং টিচারদের উপরে। এখন টিচাররা আসলে পড়াবেন নাকি হচ্ছে গিয়ে গবেষণায় মনোনিবেশ করবেন, কিংবা তাদের যদি হচ্ছে পিএইচডি স্টুডেন্ট না থাকে, কিংবা এমন স্টুডেন্ট যারা হচ্ছে খুব লম্বা সময় ধরে রিসার্চে কাজ করছেন, এমন স্টুডেন্ট না থাকলে পরে আসলে কোনো একটা রিসার্চ ওয়ার্ককে আপনার একটা ফাইনাল শেপে নিয়ে আসা সম্ভব হয় না। কারণ আমাদের দেশে একদম আইসোলেটেড রিসার্চ জব কিংবা রিসার্চ ইনস্টিটিউট ওভাবে ফান্ডিং পায় না যে রিসার্চ ইনস্টিটিউট তাকে নিজে থেকে সাস্টেইন করতে পারে। তো আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে একটা পলিসি ডেভেলপ করা দরকার ইউজিসি থেকেই, সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক, রিসার্চের ক্ষেত্রে কমন ফান্ডিং তৈরি করা যায় এবং রিসার্চের জন্য ইনস্টিটিউট তৈরি করা যায়। এবার আসি যে এখন যে অবস্থানটা আছে সেই অবস্থানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসলে কিভাবে অবদান রেখে চলছে। আসলে এটার বিশাল অবদান। আমি আসলে এই আমার এই অবস্থানের পাশাপাশি আমি একটা কোম্পানিকেও রান করি, সেখানে প্রায় 1000-এর মতো এমপ্লয়ি আছে, যেখানে প্রায় 350-র মতো ইঞ্জিনিয়ার এবং প্রায় সবাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছে। মেধার দিক থেকে কোনো অভাব নাই। বাংলাদেশে আসলে একটা মেধাবীদের জাতি, তো তাদেরকে আসলে যেভাবে শেপ দেওয়া হবে তারা সেটাই শিখবে। তো সেটা এই জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ছাত্রদের প্রপার টেক কেয়ার করা দরকার। এই টেক কেয়ারিং এর জন্য আমি বলবো যে প্রাইভেট সেক্টর গুলো আসলে অনেক বেশি এগিয়ে এসেছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো অনেক এগিয়ে এসেছে। আমরা যদি হচ্ছে কি ব্যাংক গুলোর সাথে তুলনা করি, তাহলে হচ্ছে আমরা দেখতাম যে আজ থেকে প্রায় 30-35 বছর আগে বাংলাদেশে কিন্তু কোনো প্রাইভেট ব্যাংক ছিল না। সো একটা সময় প্রাইভেট ব্যাংকগুলো এসেছে এবং এখন কিন্তু প্রাইভেট ব্যাংকদেরই জয় জয়কার, কারণ তাদের সার্ভিস ভালো এবং যে কোনো জায়গায় তাদের কাছে গেলে একটা ভালো কমফোর্ট জোন আসে। সুতরাং মার্কেট বেজের দিক থেকে কিন্তু প্রাইভেট ব্যাংকগুলো আপনার পাবলিক ব্যাংকগুলো থেকে অনেক এগিয়ে। আমি একই জিনিস সেখানেই মনে করি যে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, সব বিশ্ববিদ্যালয়ের মান হয়তো সেরকম ভালো হয়নি, কিন্তু যারা সত্যিকার অর্থেই এই সেক্টরে অবদান রাখতে চায় এমন পর্যায়ে চলে যাবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে কি ছেলেপেলেরা লেখাপড়া করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর আমরা যদি বাজারের দিকে তাকাই, এমপ্লয়ি প্লেসমেন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে বাজারে শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় না বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরই জয় জয়কার। সংখ্যায় বেশি এবং হচ্ছে যে আপনার তারা স্মার্ট হয়ে উঠছে, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি। সাধারণত দেখা যায় যে গ্র্যাজুয়েশন করার পরে যখন ফার্স্ট ইন্টারভিউ হয়, তখন মূল যে বিষয়টা দেখা হয় যে তাদের কমিউনিকেশন ক্যাপাবিলিটি কেমন, তাদের প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি কেমন। অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোই হচ্ছে আপনার এই জায়গাগুলোতে অনেক বেশি জোর দেয় তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, বিভিন্ন ধরনের একাডেমিক কারিকুলামের মাধ্যমে। তো এই বিষয়টা তাদেরকে আসলে বাজারে আপার হ্যান্ড রাখতেই সাহায্য করছে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আরিফুল হক সোহান। আমরা কথা শুনবো এখন ডক্টর ডেভিড ডাউল্যান্ডের, ব্র্যাক ইউনিভার্সিটি রেজিস্ট্রার। Good afternoon, Dr. David Dowland. Would you like to compare Bangladesh education system with the international education system? And you can also tell if you have any suggestions in this regard. Yeah, well, thank you very much. I have a whole program just on this question, actually, of comparisons. Perhaps if I limit myself just to 3 or 4 points, I'm going to talk particularly about comparisons with the UK higher education system. And one of the most obvious comparisons to make is how much longer it takes for Bangladeshi graduates often to graduate compared to students from the UK. Typically, most British graduates who are doing full-time programs of study would graduate within 3 years. Some even graduate within 2 years, although that's quite unusual. There are some people taking 4 years. One of the things I think I would want to say is that there is something for everyone to learn from each other, and this is part of the importance of international interchange. So I think Bangladesh has things to teach, just as other countries also have something to contribute as well.
Another obvious thing that I notice in Bangladeshi higher education is the relative influence of parents and guardians compared to those in the UK, where essentially the contract is directly with the students. That's an obvious comparison as well. The British higher education system has had a lot longer to become established. So there are quality assurance systems, well-established systems for the development of for professional development in teaching and learning, strong research infrastructure, and so on. I think that there are in some ways certain mistakes potentially that are being made in the UK that I hope Bangladesh does not follow. And in particular, there's a tendency in public policy at the moment in the UK to think of the value of higher education as focusing mostly on the graduate salaries and the starting salaries even of graduates. And I think it's important that we don't lose sight of the wider value of higher education. Higher education has a multi-dimensional richness that is really important. And I hope that Bangladesh always recognizes that. By the way, I think I'd just like to say one other thing that I noticed coming from the UK to Bangladesh. I've now been in Bangladesh for several years. It seems to me it's important there is some element of competition in higher education, and that is what the private universities have brought. There is a mixed economy there. But I think also there are some well-developed systems for collaboration in the UK higher education system. And it's really important that universities across Bangladesh learn to collaborate with each other, not just to compete, because none of us can do it alone. We all have to work together to develop a really good, high quality higher education sector for this country. So it means all of us working together. And I think it's frustrating, listening also to some of my colleagues speaking this afternoon, there is a missed opportunity because there seems to be a sense of an opposition between public universities and private universities in Bangladesh, which is surely counterproductive and against the national interest. Private universities that show themselves to be good, more freedom to promote program development. The issue of PhDs has been mentioned. They need a certain amount of autonomy to expand and develop. And the tendency to think of private universities as in some way being subject to some kind of old-fashioned suspicion is surely counterproductive in that sense. So I think that's something to learn from other countries' models, themes of collaboration between different types of institutions in a really diverse market of higher education institutions. Thank you, Dr. David Dowland. আমরা এই পরিপ্রেক্ষিতে আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড করে আমি প্রত্যেকের একটু মত নিব। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আসন সংখ্যা মাত্র 6000-এর মতো, কম বেশি, যেটা এর আগে ছিল 7000-এর মতো, তার থেকে কমেছে। সেটা নানা কারণে, শিক্ষার যাতে মান বাড়ে বা অন্যান্য ছাত্র শিক্ষকের অনুপাত সমন্বয় করার জন্য, এবং বিভিন্ন আরো ক্ষেত্র আছে। আমি আসলে জানতে চাইবো যে গত বছর 10,66,000 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, এবং সাধারণ উচ্চশিক্ষা বলতে আমরা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে থাকি, এবং আরো কিছু আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটা ভূমিকা আছে। তারা কতটুকু আসলে সেই দায়িত্ব পালনের জন্য বা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করার জন্য কতটুকু উপযোগী অবস্থায় আছে, আমরা এ নিয়ে আপনাদের কোনো পরামর্শ বা আপনাদের কোনো মন্তব্য আছে কিনা সেটা আমরা জানতে চাইবো। প্রথমে অধ্যাপক আনাম মেশকাতুদ্দিন, আপনার কাছ থেকে জানতে চাইছি। অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি গুলোর নাম যদি আমরা কাউকে বলতে বলি, তাহলে যে কয়টি ইউনিভার্সিটির নাম আসে সেগুলো হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এমআইটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এবং এগুলোর বেশিরভাগই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি। আমাদের দেশে এখনো যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি আমাদের যে পলিসি মেকার বা রেগুলেটরি বডি, তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড এখনো প্রিভেল করে। সুতরাং আমি মনে করি যে
এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। উই শুড হ্যাভ এ পজিটিভ পার্সপেক্টিভ অ্যাবাউট প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাজ এ হোল। কারণ এই ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে প্রাইভেট সেক্টরে, এরা কিন্তু আমাদের দেশেরই সন্তান। এদেরকে স্কিলড এবং কম্পিটেন্ট সিটিজেন হিসাবে, সুনাগরিক হিসাবে, ভালো মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব কিন্তু ইউনিভার্সিটি, এবং সেটার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেটা আমাদের সমাজকে দিতে হবে। আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো লেখাপড়ার পাশাপাশি একজন সুনাগরিক, দেশপ্রেমিক নাগরিক হিসাবে একজন স্টুডেন্টকে তৈরি করার জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যেগুলো অফার করা দরকার, তাদের লিডারশিপ স্কিলস, তাদের কমিউনিকেশন স্কিলস, ম্যানার্স, এটিকেট, বিহেভিয়ারাল এবং সোশ্যাল স্কিলস, এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। এবং সেটার জন্য কিন্তু আজকে যে কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, যেগুলো আমাদের একজন বক্তা বলেছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি গ্রাজুয়েট যারা, তাদেরকে কিন্তু এমপ্লয়াররা অনেক বেশি প্রেফার করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো নিজেদের কম্পিটেন্সের কারণে দে শুড বি এ ন্যাচারাল চয়েস টু আওয়ার পটেনশিয়াল অ্যাডমিশন সিকার্স। যে পাবলিক ইউনিভার্সিটি শুধু লেফট ওভার হলেই যে প্রাইভেটে আসতে হবে, নট নেসেসারি। কারণ এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যথেষ্ট পটেনশিয়াল আছে এবং সেখানে নিজেদের কম্পিটেন্সের কারণেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা ভর্তি হওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তাহলে কিন্তু আমরা উইল ডু জাস্টিস টু আওয়ার পটেনশিয়াল অ্যাডমিশন সিকার্স। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর মিশকাত উদ্দিন। আমরা প্রফেসর আবুল কাশেম, আপনার কাছে জানতে চাইবো আপনার কোনো সাজেশন বা পরামর্শ আছে কিনা, বা সর্বশেষ আপনি কি মনে করছেন দু এক কথায়। আসলে প্রতি বছরই আমাদের এইচএসসি পরীক্ষায় 10 লাখ প্লাস স্টুডেন্ট পাস করে। তা এদেরকে আসলে আমাদের সুশিক্ষিত করতে হবে। সোজা শব্দ আপনারা যেটা ইউজ করছেন, সুশিক্ষিত এবং দক্ষ মানব হিসাবে আমাদের তৈরি করতে হবে। সেই জন্য বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাপাসিটি থাকবেই, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক। তার পাশাপাশি আমি মনে করি যে সবাই যে বিশ্ববিদ্যালয়ে পড়বে তা না, তাছাড়াও ভোকেশনাল ট্রেনিং বা টেকনিক্যাল এডুকেশনের দিকেও ওদেরকে নিতে হবে, যাতে তারা মানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে বা যোগ্যভাবে তারা কাজ করতে পারে। দক্ষ হতে হবে। আর ইউনিভার্সিটিতে পড়লেই যে দক্ষ হবে তা না, তারা হয়তো সাধারণ কিছু শিক্ষা পাচ্ছে, কিন্তু আমাদের দক্ষ এবং বিশ্বে সব জায়গায় যদি আমাদের ম্যান পাওয়ারকে ছড়িয়ে দিতে হয়, তাহলে ইউনিভার্সিটির পাশাপাশি আমাদেরকে অন্যান্য যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে তাদেরকেও সমানভাবে আমাদের শিক্ষিত করতে হবে। এটাই আমার মূল কথা, যে 10 লাখ যারা বেরোচ্ছে তাদের সবাইকে ইউনিভার্সিটিতে আসতে হবে এমন কোনো কথা নয়, তাদেরকে দক্ষ এবং সুশিক্ষিতভাবে তৈরি করতে হবে। ধন্যবাদ প্রফেসর আবুল কাশেম মিয়া। দু এক কথায় প্রফেসর সেলিনা নার্গিস, আপনার কোনো সাজেশন বা পরামর্শ আছে কিনা? আমার যেটা আছে আর কি, যে এই যে নিউ জেনারেশন যারা এখন পড়াশোনা করবে বা করছে, তাদের জন্য এই যুগে টিকে থাকতে হবে। এবং এই একবিংশ শতাব্দীতে যদি কম্পিটিশন করে টিকে থাকতে হয়, কারণ প্রাইভেট ইউনিভার্সিটি 108টা, পাবলিক ইউনিভার্সিটি হইছে হিউজ নাম্বার। অ্যাটলিস্ট বাংলাদেশে যদি তাদেরকে টিকে থাকতে হয়, আমার মনে হয় শিক্ষার পাশাপাশি তাদের কিছু সফট স্কিল ডেভেলপ করতে হবে। এবং সেই সফট স্কিল গুলির মধ্যে যদি আমি বলি যে প্রথমটাই হচ্ছে যে কম্পিউটার নলেজ, এটা খুব বেশি ভাবে সবাইকেই জানতে হবে, এবং বাংলার পাশাপাশি ইংরেজিতে অনর্গল ভাবে কথা বলে যাওয়া, কমিউনিকেশন স্কিলটা, এবং নিজের উন্নয়ন, যেটা তার প্রফেশন, তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। এবং সেটা হচ্ছে তার ড্রেস, তার বিহেভিয়ার কোড, একজন বললেন তার এটিকেট, এই সবগুলি কিন্তু এই আত্মবিশ্বাস এবং তার প্রফেশনালিজমকে বাড়িয়ে দেবে। এবং এটি কিন্তু আমরা যদিও কোনো ইউনিভার্সিটি বলা ঠিক না, তবে আইইউবিতে আমরা এটা প্র্যাকটিস করছি। এছাড়া আমার আরো একটা যে কথা মনে হয়, যে আমাদের এই যে যুগের স্টুডেন্টরা, তাদের সোশ্যাল মিডিয়াতে তারা প্রচুর সময় ব্যয় করছে, এবং এই সময়টা যদি তারা একটু ঠিক করে নেয় যে সোশ্যাল মিডিয়াটা আমরা দেখবো, কিন্তু কতক্ষণ দেখবো তার সবচেয়ে বড় কথা সময়কে আসলে কাজে লাগাতে হবে। ধন্যবাদ প্রফেসর সেলিনা নার্গিস। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। মোহাম্মদ আরিফুল হক সোহান, ভাইস চেয়ারম্যান, ইউনিভার্সিটি অফ স্কলার্স, আপনার কাছে কোনো সাজেশন বা পরামর্শ আছে কিনা? মিউট অবস্থায় আছে হয়তো। মোহাম্মদ আরিফুল হক সোহান, আপনাকে শুনতে পাচ্ছি না, মিউট অবস্থায় আছে।
আরিফুল হক সোহান, আমরা আপনাকে পাচ্ছি না। আমরা এই পর্যায়ে ডক্টর ডেভিড ডাউল্যান্ড, আপনার কাছে জানতে চাইবো, ডক্টর ডেভিড ডাউল্যান্ড, do you want to say anything else in this context or do you have any suggestions? You're asking about what soft skills and how they're developed. Is that the question? Essentially, yeah. Yes. Oh, right, yes. I mean, on the question of the whole education of students, developing soft skills alongside hard skills, and I think it happens here to some extent through having a residential element to life, where students from all sorts of backgrounds start living together. They even take on, to a limited extent, the roles of support staff to encourage respect for people they might otherwise have overlooked. It also happens through students taking on leadership positions, such as mentors helping other students. And it also happens through students taking a considerable role in social service, voluntary projects, social entrepreneurship, all sorts of things like that. I can also think of a business school, just giving an example from the UK, where they start setting standards from the word go. They say to students, you should treat the business school as if you've started work already. So you behave with business-like habits, coming dressed as it were for business. So you're already developing habits, and habits are very powerful in people's lives if they develop them early on. So there's another example as well. So lots of examples we can reflect on together. Thank you. Thank you also to you, Dr. David Dowland. আমরা শুনতে পাইনি মোহাম্মদ আরিফুল হক সোহান, আপনি কি আমাদের সাথে কিছু যোগ করবেন কিনা কোনো পরামর্শ হিসেবে? মোহাম্মদ আরিফুল হক সোহান। আমরা কোনো কারণে শুনতে পাচ্ছি না, আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে। আমাদের আয়োজনে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সঙ্গে যারা শুনলেন আমাদের পুরো অনুষ্ঠানটি, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলতে চেয়েছি আজকের আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশের শিক্ষা নিয়ে এবং বিশেষত উচ্চশিক্ষা নিয়ে। মানুষ গড়ি, সুশিক্ষা ছড়িয়ে দেই, এই প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। আমরা এখান থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে মনে করি বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য আমাদের করার আছে অনেক কিছু। আমাদের দক্ষতা বাড়াতে হবে এবং দক্ষতার মধ্য দিয়েই আমাদের উচ্চশিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী তৈরি করা সম্ভব হবে। তবে যে প্রতিপাদ্য আজকের দিনের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো সুশিক্ষা। এই সুশিক্ষা যদি আমরা বাল্যকাল থেকে বা শিশুকাল থেকে শিক্ষার্থীদের মধ্যে নিশ্চিত করতে না পারি, তাহলে সবকিছুই ব্যাহত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই।